হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরো একবার ওয়েলকাম জানাই। আজকে আমি একটা নতুন পডকাস্টের সাথে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তার আগে একটা কথা বলে নেই, আমাদের চ্যানেলে চলছে কিভাবে। তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের তরফ থেকে থাকছে লাকি 3 উইনারের জন্য সারপ্রাইজ গিফট হ্যাম্পার। সো দেরি করো না। তোমরা অনেকেই আছো যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিজিট করো, রেগুলার আমাদের প্রত্যেকটা ভ্লগস দেখো, রেগুলার আমাদের প্রত্যেকটা পডকাস্ট দেখো, শর্টস দেখো, বাট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। কোনো এরকম অনেকেই আছে, আমি চাইলে তোমাদের অ্যানালিটিক্স একবার দেখাতে পারি, একবার স্ক্রিনে তোমরা দেখে নাও। এখানে দেখো তোমরা এখনো অনেকেই সাবস্ক্রাইবটা করোনি। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, যারা আমাদের প্রত্যেকটা ভ্লগ দেখো, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরাও আমাদের এই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারবে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে এই বিশেষ সুযোগ। তো তোমরা দেরি করো না, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমাদের তরফ থেকে শুধুমাত্র একজনকে আমরা সিলেক্ট করব না, আমরা 3 জনকে লাকি উইনারের জন্য সিলেক্ট করব। তো একদমই দেরি করো না। আর আমাদের আগের পডকাস্ট গুলোতে তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছো, এত কমেন্টস এসেছে তোমাদের সকলের। তো তাতে আমরা ভীষণ ভাবে খুশি হয়েছি, আমরা প্রচুর এনকারেজ হই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে। তো আমরা আগামীতে আরো অনেক পডকাস্ট নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমাদের মধ্যে থেকেই আমাদের অনেক সাবস্ক্রাইবার তাদের নিজেদের স্টোরি আমাদের সাথে শেয়ার করেছে, যেগুলো আমরা এখন থেকে এক এক করে তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। তো তাদেরই মধ্যে আজকে একজন সাবস্ক্রাইবারের ঘটনায় একটা ইনসিডেন্ট তাদের লাইফে ঘটা। তো সেই ঘটনাটা নিয়ে আজকের এই পডকাস্ট। লাস্টের দিন মনে করো যে তোমরা ওই ঘরটায় আমার বাবা জোর করে মানে আত্মাটা আছে কিনা তার জন্য ভাবার জন্য ওই ঘরে ঘুমাচ্ছিল। তারপরে আমার বাবা যখন ঘুমাচ্ছিল তখন ওই কিছুটা রাত্রি হওয়ার পরে আমার বাবা একদম চিৎকার করে ঘর ঘর থেকে বেরিয়ে আসে। তারপরে মনে কর আমার বাবা যখন বেরিয়ে আসলো তখন আমার বাবা অজ্ঞান হয়ে গেল। মনে কর অজ্ঞান হয়ে 7 দিন বিছানা পড়েছিল। তারপরে ওইভাবে তো আর চলতে থাকে না। তারপরে কুচবিহারে যে যখন আমার বাবা ঠাকুরদাদা আমলে রাজা থাকতো, ওই রাজার যে কর্মচারী ছিল, যে কাটারি দেখতো, সেই কর্মচারী পরে এক ওঝাকে আইনে দেয় টাকা নীলকুঠি ছিল। পরে ওই ওঝা 7 দিন ভরা যজ্ঞ করে। যজ্ঞ করার দিন লাস্টের দিন, যেদিন লাস্ট 7 দিনের দিন, এই ছিল ওনার পাঠানো সেই ভয়েস রেকর্ড, যেটা আমি তোমাদের সাথে অল্পটা শেয়ার করলাম, বাকিটা আমি আমার নিজের মুখে তোমাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা ছিল কোচবিহার থেকে কিছুটা দূরে একটা গ্রামের গল্প। তো সেই সময় আজ থেকে প্রায় 150 বছর আগের এই ঘটনা। যেই ঘটনাটা কিনা যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি তার বাবা ঠাকুরদার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আজ থেকে প্রায় মোটামুটি 150 বছর আগে কোচবিহার থেকে 1 ঘন্টা দূরত্বের একটা গ্রাম। আর সেই গ্রামে ছিলেন এই পরিবার, যেই পরিবার থেকে কিনা আমাদের কাছে সেই ঘটনার ভয়েস এসেছে। আমি তাদের সেই ঘটনাই আজকে বলছি। তো আজ থেকে প্রায় 150 বছর আগে সেই কোচবিহার থেকে 1 ঘন্টা দূরত্বতে সেই গ্রামের এক গল্প। সেই গ্রামে ওই পরিবার ছিল সেই সময়কার সবচেয়ে ধনী পরিবার। বাংলাদেশ থেকে আসা ছিল সেই পরিবার। তো সেখানে ওই বাড়ির যে মানে ওনার যে ঠাকুরদা ছিলেন, তিনি ছিলেন ওইখানকার ওই এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। এবার কি হলো, যখন একটা ধনী ব্যক্তি ওরকম একটা পরিবেশে থাকে, তখন গ্রামে যারা লোকজন, আশেপাশে যারা লোকজন ছিলেন, সবাই ওনাকে ভীষণ মানতেন আর উনি সবাইকেই ভালোবাসতেন। সবার কোনো রকম না কোনো রকম বিপদে যে কোনো রকম ঘটনা ঘটে গেলে সেই সময় সেই মুহূর্তে যাওয়া, তাদেরকে দেখাশোনা করা। এমনকি গ্রামে যদি কোনো কিছু নতুন করে তৈরি করার হতো, সেই সময় ওনার কাছ থেকে গিয়ে সমস্ত পারমিশন, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই ভদ্রলোক যিনি ছিলেন ঠাকুরদা, তাকে সবাই খুব মানতেন। ওই গ্রামে একবার এক যাত্রা দল আনার কথা হলো, তখন সেই ঠাকুরদা ওই গ্রামে যাত্রা দল আনার ব্যবস্থা করলেন। তো এবার বেসিক্যালি কি হয়, সেই সময় তো এত আমাদের মতন উন্নতি ছিল না যে ভবন ভাড়া নিয়ে বা রুম ভাড়া নিয়ে, হোটেল ভাড়া নিয়ে তাদেরকে রাখা হবে। ওই সময় গ্রামের যেরকম সিচুয়েশন, গ্রামের মধ্যে অত উন্নত ব্যবস্থা না থাকার জন্য
সেই ঠাকুরদা কি করলেন, ওনার বাড়িতে তাদেরকে থাকতে দিলেন। আর বাড়িটা এতটা বড় বাড়ি ছিল যে লোকজন এসে যদি থেকেও যায় তাতে ওনাদের সেরকম ভাবে কোনো একটা অসুবিধা হওয়ার কথা ছিল না। তো এবার সেই গ্রামে যখন ওনারা আসলেন, যাত্রা দল মোটামুটি 7 থেকে 8 জনের দল এসেছিল সেই সময়। তো ওদেরকে ঠাকুরদা ওনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। তো এবার যখন যাত্রা শুরু হলো, যাত্রা 7 দিন পর পর যাত্রাটা কন্টিনিউ 7 দিন চলেছিল। এবার ওই যাত্রা দলের একজন সুন্দরী মেয়ে ছিল, সব থেকে সুন্দর। সেই মেয়ে কিনা ঠাকুরদার যে বসার রুম ছিল সেই রুমটা সেই মেয়েটা পছন্দ করে। তো সেই রুমটা পছন্দ করাতে ঠাকুরদা ভাবে যে কয়দিনেরই ব্যাপার, যেহেতু আমার জন্যই ওদেরকে আনা, তো ঠিক আছে আমি আমার রুমটা ছেড়ে দিই। তো ঠাকুরদা কি করে, সেই রুমটা ওই মেয়েটার জন্য ছেড়ে দেয় 7 দিনের জন্য। এবার যিনি গল্পটা বলেছেন ওনার বাবা সেই সময় 15 বছরের মতন বয়স হবে ওনার বাবার। তো এবার হচ্ছে সেই যাত্রা দল রেগুলার যেভাবে যাত্রার পালা ওদের প্রোগ্রাম হচ্ছিল সেইভাবে চলতে থাকে। এবার লাস্টের আগের দিন 6 দিনের দিন কি হয়, সেই যাত্রা দলের একজন ছেলে ছিল, সেই ছেলের সাথে ওই যে সুন্দরী মেয়ে ছিলেন তার একটা মানে সম্পর্ক ছিল। তো সেটা সবাই জানতো। এবার যেদিনকে যাত্রার লাস্টের আগের দিন মানে যেদিন 6 দিনের দিন ছিল, সেই যাত্রা দলের যে ছেলেটি ছিল সেই ছেলেটি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। সবটা ওই মুহূর্তে মহলটা বুঝতেই পারছো তোমরা কতটা এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। এক তো প্রোগ্রামের মেন কিছু ক্যারেক্টার যদি মিসিং থাকে, তার মধ্যে লাস্টের আগের দিন কমপ্লিট হয়ে গেলে তা কোনো ব্যাপার ছিল না। তো সবাই একটা চিন্তার মধ্যে পড়ে যায়। আর এদিকে যে সুন্দরী মেয়ে ছিল, সেই সুন্দরী মেয়ের মন ভেঙে যায়, কারণ সে হচ্ছে চায় না যে সেই ছেলেটা অন্য কারোর সাথে সেভাবে চলে যায়। তো ওর মনে ভীষণ আঘাত পড়ে, সেই দরজা বন্ধ করে 2 দিন মানে ওই ওই দিন ঘরের থেকে আর বেরোয় না। সবাই ভীষণ ভাবে ডাকাডাকি করে যাতে সে প্রোগ্রামটা অন্তত শেষ করে দেয়, কিন্তু সে কিছুতেই ওই প্রোগ্রাম শেষ করতে যায় না। যখনই কেউ তাকে ডাকতে যায় সে একটাই কথা বলে যে আমাকে ওর কাছে নিয়ে যাও বা ওকে আমার কাছে নিয়ে আসো। তো এরকম চলতে থাকে, সেই দিনটা ওরা মোটামুটি কোনোভাবে পার করে। তো যেদিনকে লাস্ট দিন ছিল ওদের, লাস্টের দিন কি হয়, মেয়েটা ঘরের মধ্যে ছিল, ঘর দরজা খুলতো না। আর ঠাকুমার যে ঘর মানে ওই ঠাকুরদার যে ঘর ছিল সেই ঘরের দুপাশে জানালা ছিল, জানলাগুলো বেসিক্যালি খোলাই থাকতো, বাট দরজা মেয়েটি সারাদিন বন্ধ করে রেখেছিল। তো যাত্রা দলে সবাই ভাবে যে যেহেতু লাস্টের একটাই দিন প্রোগ্রাম আছে, ওকে ছাড়াই আমরা যে করে হোক প্রোগ্রামটা কমপ্লিট করব। তো ওরা সবাই যাত্রা দলের লোকজন সবাই প্রোগ্রামে চলে যায়। তো বাড়িতে তখন শুধু ঠাকুমা ছিল, আর বাড়িতে কেউ ছিলেন না। ওই সময় কি হয়, ওইখানে ওই মেয়েটা ওই রুমের মধ্যে থেকে অনেকক্ষণ বেরোয় না। তারপরে ঠাকুমা একবার দেখার চেষ্টা করে যে জানালা তো খোলা আছে, একবার আমি জানালা দিয়ে দেখি তো ও ঘুমোচ্ছে না কি করছে, একবার যদি দেখা যায়। তো ঠাকুমাটা যেই সময় রুমের সামনে যায়, জানলার কাছে গিয়ে দেখতে পারে ও ফ্যানের মধ্যে ফাঁসি দিয়ে মারা গেছে। এরকম একটা সিচুয়েশনে ঠাকুমা খুব চিৎকার করে উঠে পাড়ার সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসে বাড়িতে, যাতে একটু সিচুয়েশনটা থেকে তিনি বেরোতে পারেন। সবাইকে ডেকে নিয়ে আসেন, পুরো লোকজন জড়ো হয়ে যায় পাড়ার। এমনকি যাত্রা অবধি সেই দিন আর কমপ্লিট হয় না। তারপরে যখন তাকে বের করা হয়, সেই ঝুলন্ত তার দেহ যখন সেখান থেকে নামিয়ে আনা হয়, অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল সেই ঘটনাটা ঘটার। তো তাকে আর কোনোভাবেই বাঁচানো যায় না। এবার তার বাড়ির লোককে ডাকা হয়, বাড়ির মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায়, কারণ এরকম সিচুয়েশন ঘটবে আগে থেকে কেউ বুঝতে পারলো না। একটু যদি জানা যেত সেটাও সম্ভব ছিল না। আর তখনকার দিনে কোনো ফোন ছিল না, কিছু ছিল না যে কোনোভাবে ছেলেটাকে খুঁজে আনবে বা মানে আগের দিন সেই চেষ্টাটা যে করবে, সিচুয়েশনটাই সেই সময় ছিল না। কারণ তখনকার দিনে আমাদের মতন এত উন্নত তো ছিল না। তো সেই সময় সিচুয়েশনটা ছিল শুধুমাত্র লোকের দ্বারা যতটা খবর ছড়ানো যায় সেই মাধ্যমটাই তখনকার দিনে বেশি চলতো। তো সেইভাবে ছেলেটাকে আর কোনো রকম ভাবে খবর দেওয়া হয় না, তার সেই মৃতদেহটাকে তার বাড়িতে পাঠানো হয়। এবার বাড়ির সিচুয়েশনটা সবাই ভেবেছিল আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে, কিন্তু যত দিন যেতে থাকে বাড়ির সিচুয়েশন খুবই খারাপের দিকে যেতে থাকে। ঠাকুরদা বরাবরই সাহসী ছিলেন, সেভাবে একটা ভয় পেতেন না। এবার কি হয়, একদিন ঠাকুরদা ঘরে কাজ করছিল, মানে লেখালেখি কাজ করছিল, সেই সময় খুব জোরে জোরে তিনি পাশ দিয়ে যদি খুব জোরে চলে যায় হেঁটে, যেমন একটা হাওয়ার ফিল হবে
সেম ফিল ঠাকুরদার ফার্স্ট দিন হয়। তো উনি সেভাবে ভয় পান না। এবার ওনার ছেলে ছিল তখন মোটামুটি 15 বছরের মতন হবে। তো সে কি করে, সে ওই ঘরে একদিন দুপুরবেলা শুতে যায়, ঘুমোতে যায় নর্মালি। মানে কেউ বুঝতে পারেনি যে তখন ওর সিচুয়েশনটা এতটা বাজে, মানে সবাই ভেবেছিল যে ঠিক আছে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো সে যে গল্পটা শুনিয়েছেন আর বাবা যে দুপুরবেলা সে যখন ঘুমাতে যায়, আর ঘুমাতে যাওয়ার পরে দেখে ফ্যান বন্ধ কিন্তু ফ্যানটা খুব জোরে জোরে ঘুরছে। ওই সিচুয়েশনে ও ঘর থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। কন্টিনিউ 7 দিন তার শরীর ভীষণভাবে খারাপ হয়ে পড়ে। তখন বাড়ির লোক চিন্তা করে যে সিচুয়েশনটাকে এইভাবে গা ঢিলে দিলে চলবে না, এটাকে কোনো না কোনো ভাবে দেখতে হবে। তারপরে রাজবাড়িতে এক কর্মচারী ছিলেন যিনি কিনা ওই ঠাকুরদার বন্ধু ছিলেন। তো সেই কর্মচারীর সাথে ঠাকুরদা ভালো মতন কথা বলে, উনি এক ওঝার খোঁজ দেন যে সেই ওঝা বাড়িতে যাতে যদি আসে, যদি কিছু উপায়ে সেই এন্টিটিকে বাড়ি থেকে বের করা যায়। এবার যে খারাপ এন্টিটি সেই মানে বাড়ির মধ্যে ছড়িয়ে গিয়েছিল তাকে বের করা এতটা সহজ ছিল না। সে কি করলো, ওই ওঝা যখন বাড়িতে আসলো, ভরা 7 দিনের একটা তাদেরকে যজ্ঞ দিয়েছিল করতে। এবার যখন যজ্ঞ চলতে থাকলো, যজ্ঞের প্রথম দিন ছিল, মানে যজ্ঞতে যে সমস্ত জিনিস লাগে কলা নারকেল আরো তিল আরো অনেক কিছু সেই যজ্ঞতে দেওয়া হয়েছিল। তো প্রত্যেকদিন যজ্ঞের সময় সেই জিনিসগুলো উল্টো পাল্টা হয়ে যেত, নানান রকমের অ্যাক্টিভিটি সেই বাড়িতে কাজ করতো। ঠাকুরদা একদিন রাতে খুব সাহস করে ঘুমিয়েছিল সেই রুমে, কিন্তু ঘুমানোর পরে মানে কিছুক্ষণ পরে ওনার মানে এরকম মানে ফিল হচ্ছিল যে ওনাকে কেউ বালিশ দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তো দিনের পর দিন এরকম অ্যাক্টিভিটি গুলো চলতে থাকে, এদিকে পুজোটাও খুব সাহস করে ওরা করা শুরু করে। এবং শেষ দিন যেদিন ছিল সেদিন ছিল ভরা অমাবস্যার দিন, যেদিন ওই যজ্ঞের শেষ দিন ছিল, আর সেদিনই ওই মানে সেই বাড়ি থেকে ওই খারাপ জিনিসটা বেরোনোর একটা দিন ছিল। সেদিন ভীষণ ভাবে বাড়িতে সমস্ত জিনিস উল্টা পাল্টা হয়ে যায়, এমনকি মানে যেই যজ্ঞের যে কলা নারকেল তিল যে সমস্ত জিনিস দেওয়া হয়েছিল সেই দিন লাস্ট যখন সমস্ত জিনিস সেই যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়, যেগুলো পুজোতে দেওয়া হয়েছিল, সেই জিনিসগুলো এত জোরে শব্দ করে ছিটকে মানে জ্বলে যায় যে মানে স্পষ্ট ওই বাড়ির সকলে বুঝতে পারে যে ওই বাড়ির থেকে সেই জিনিসটা ভীষণ মানে অনিচ্ছাকৃত ভাবে বেরিয়ে যায়। তারপর থেকে সিচুয়েশন আস্তে আস্তে নর্মাল হওয়ার দিকে যায়। এখন আর সেই বাড়িতে কোনো রকম ভয় নেই, এমনকি যেই মেয়েটা যেই ঘরটাতে ফাঁসি দিয়েছিল সেই ঘরটাকে এখন পুরোপুরি ভাবে ভেঙে একটা নতুন ঘর করা হয়েছে। এমনকি ওই বাড়িতে যে কাঠের মানে বিট গুলো ছিল, যে যেই মানে যেইভাবে যেই জিনিসগুলো দিয়ে বাড়িটা রুমটা তৈরি ছিল সেই রুমের সমস্ত জিনিস পুড়িয়ে দেওয়া হয়। তারপরে যত দিন যায় সিচুয়েশন তত আস্তে আস্তে নর্মাল হতে থাকে। আজকের ডেটে অবধি ওই বাড়িতে প্রত্যেকটা অমাবস্যাতে এখনো পর্যন্ত ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, যাতে ওই বাড়িতে নতুন করে খারাপ কিছু না আসে। তো এটাই ছিল সেই সাবস্ক্রাইবারের সাথে তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা, যেই ঘটনা আমি তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদেরকে জানাবো বলে। তোমরা যদি যারা আমাকে ক্যামেরার ওই পার থেকে দেখছো, তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে ঘটে যাওয়া কিংবা তোমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া এরকম যদি কোনো ঘটনা থাকে, তোমরা ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা আমাদের মাধ্যমে তোমাদের সেই ঘটনা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এই পডকাস্ট তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, আবার আসবো নতুন একটা পডকাস্টের সাথে। চলো বাই।